আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ হরর মিস্ট্রি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম হল দ্য প্রমিস নেভারল্যান্ড, যেখানে রয়েছে অনেক পুরনো বিশাল এক অনাথ আশ্রম, যেটি কোনো কারণে রহস্যময় এক দৈত্যাকার প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে। আশ্রমটির আশেপাশে কোনো কিছুই ছিল না, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সেখানে অনাথ বাচ্চাদের লালন পালন করা হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেখানে থাকা সে অনাথ বাচ্চাগুলো আশ্রমটির অনেক বড় এক রহস্য উন্মোচন করে ফেলে। আর এই রহস্য উন্মোচনই হয়ে ওঠে তাদের জন্য খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তবে পরবর্তীতে সেই অনাথ বাচ্চাগুলোর সাথে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটছিল তা আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রতিনিয়ত আমরা যে সমস্ত মুভির গল্পগুলো দেখে থাকি, আজকের এই গল্পটি সে সমস্ত মুভির চাইতে একদমই আলাদা। আর এই মুভির গল্পটিতে শুরু থেকে শেষ পর্যন্ত এতটাই সাসপেন্স এবং থ্রিলিং রয়েছে, এই পুরো গল্পটি দেখতে আপনাদের একটুও বোরিং লাগবে না। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক অনাথ আশ্রমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় গ্রেসফিল্ড নামের এক অনাথ আশ্রম দেখিয়ে। সেখানে ইসাবেলা নামের একজন মহিলাকে দেখানো হয়। ইসাবেলা সেই অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করত, আর সেখানে সকল বাচ্চারা ইসাবেলাকে মা বলে ডাকত এবং তার সাথে সবাই হাসি খুশিতেই থাকত, এবং সেখানে থাকা সকল বাচ্চারা একজন আরেকজনকে ভাই বোন ভাবত এবং তারা সেখানে খুবই আনন্দে জীবনযাপন করত। এখানে আমরা দেখতে পাই বাচ্চাদের পরিচয়ের জন্য তাদের ঘাড়ে কয়েক সংখ্যার নাম্বার লেখা রয়েছে। অনাথ আশ্রমে ইসাবেলা বাচ্চাদের পড়াশোনা করাতো, কারণ যখন কেউ এই বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে বাহিরের দুনিয়াতে নিয়ে যাবে তখন তারা যেন সেখানে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এরপর আমরা এমা, নরম্যান এবং রে নামের 3 বন্ধুকে দেখতে পাই। তারা ছিল এখানকার সবচাইতে ভালো স্টুডেন্ট। অনাথ আশ্রমটা চারদিকে জঙ্গল দিয়ে ঘেরা ছিল, যার চারদিকে আবার উঁচু উঁচু প্রাচীর দিয়েও ঘেরা ছিল, এবং সেই দেয়ালের কাছে বাচ্চাদের যাওয়ার নিয়মের বাহিরে ছিল, তাই সেই দেয়াল পার করার সাহস কারোরই ছিল না। এছাড়া কোনো পরিবার যখন কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করার জন্য আসতো, তখন সেই বাচ্চাটিকে সারা জীবনের জন্য অনাথ আশ্রম ছেড়ে চলে যেতে হতো। আর এভাবেই আজ রাতে কনি নামের বাচ্চা মেয়েটিকে অ্যাডপ্ট নেয়ার জন্য এখানে একটি পরিবার আসবে। এজন্য সবাই কনিকে বিদায় জানায় এবং ইসাবেলা কনিকে বাহিরের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে যায়। কনি চলে যাওয়ার পর এমা আর নরম্যান কথা বলছে, কনি কি বাইরে গিয়ে আমাদেরকে চিঠি লিখবে? আসলে এই অনাথ আশ্রমের বাচ্চারা বাহিরে যাওয়ার আগে তারা তাদের বন্ধুদেরকে কথা দেয় তারা বাহিরে যাওয়ার পর তাদের বন্ধুদেরকে ভুলে যাবে না এবং তাদের কাছে অবশ্যই চিঠি পাঠাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, আজ পর্যন্ত কোনো বাচ্চাও তাদের কাছে একটি চিঠিও লেখেনি। তারা কথা বলতে বলতে দেখতে পায় কনি তার পছন্দের পুতুলটি এখানে ফেলে গিয়েছে, যেটা ছাড়া কনি একদমই থাকতে পারে না। তাই তারা দুজনেই কনিকে পুতুলটি ফিরিয়ে দেওয়ার কথা ভাবে। তখন পাশ থেকে রে বলে ওঠে, মেইন গেটের লাইট এখনো জ্বলছে, তার মানে কনি এখনো এখানেই রয়েছে, তাই তুমি তাড়াতাড়ি করে কনির পুতুলটি তাকে দিয়ে আসো। এরপর এমা আর নরম্যান গেটের দিকে ছুটে যায়। তারা সেখানে গিয়ে একটি ট্রাক দেখতে পায়, কিন্তু তারা যখন সেই ট্রাকের ভেতরে দেখে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা ট্রাকের ভেতরে কনির মৃতদেহ দেখতে পায় এবং তার পেটের মধ্যে একটি ফুল লাগানো ছিল। তখন তারা সেখানে কোনো কিছুর আসার শব্দ শুনতে পায়, তাই তারা ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। এরপর সেখানে 2টি বড় বড় রাক্ষস আসে। সে রাক্ষসগুলো কনির মৃতদেহটিকে একটা ক্যাপসুলের মধ্যেই বন্দি করে নেয়। এই ভয়ঙ্কর রাক্ষসগুলোকে দেখে এমা এবং নরম্যান খুবই ভয় পাচ্ছিল, আর রাক্ষস দুটো যা যা কথা বলছিল তারা সবকিছুই শুনতে পাচ্ছিল। সেখানে একটি রাক্ষস আরেকটি রাক্ষসকে বলে, এই আশ্রমে থাকা বাচ্চাদের শরীরের মাংস খুবই টেস্টি এবং সুস্বাদু, আর এদেরকে শুধুমাত্র আমাদের খাবার হিসেবেই পালা হয়। এমা আর নরম্যানের বোঝার বাকি থাকে না যে এখানে সব বাচ্চাদেরকে রাক্ষসদের খাবার হিসেবে লালন পালন করা হচ্ছে, আর এভাবেই একদিন তাদেরকেও এই রাক্ষসেরাই খেয়ে ফেলবে। এরই মধ্যে সেখানে ইসাবেলা চলে আসে, আর সে রাক্ষসদের কথা দেয় যে এর পরের বার সে এর থেকেও বেশি বুদ্ধিমান বাচ্চা পাঠিয়ে দেবে। রাক্ষসেরা বেশি বুদ্ধিমান বাচ্চা এ কারণেই চাই, কারণ রাক্ষসেরা মনে করে যে বাচ্চা যত বুদ্ধিমান হয় তার শরীরের মাংস খেতেও ততই সুস্বাদু হয়ে থাকে, আর বাচ্চাদের বুদ্ধিমান মস্তিষ্ক খেলে তাদেরও বুদ্ধি বাড়ে। আর তখনই এমা আর নরম্যানের শরীরের ঘ্রাণ রাক্ষসদের নাকে গিয়ে পৌঁছায়, তাই রাক্ষসেরা সে ঘ্রাণ অনুসরণ করে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে একটি রাক্ষসের চোখ যায় ট্রাকের নিচে। সেখানে রাক্ষসটি শুধুমাত্রই কনির পুতুলটি দেখতে পায়। রাক্ষসটি পুতুলটি তুলে নিয়ে ইসাবেলাকে দিয়ে দেয়, আর এই পুতুলটি দেখে ইসাবেলার মনে সন্দেহ হয় যে
এখানে অবশ্যই কোনো না কোনো বাচ্চা এসেছিল। এর মধ্যে এমা আর নরম্যান সেখান থেকে পালিয়ে তাদের অনাথ আশ্রমে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে থাকে, যেখানে এমা হঠাৎ করেই মাটিতে পড়ে যায় আর কান্না করতে থাকে, কারণ তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে তার মা ইসাবেলা একজন খারাপ মানুষ, আর তারা যেখানে বেড়ে উঠেছে সেটা কোনো অনাথ আশ্রম নয়, বরং রাক্ষসদের খাদ্যের ভাণ্ডার। তখন নরম্যান তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তখন এমা বলে, আমরা এখান থেকে একা পালাবো না, আর যদি পালাতেই হয় তাহলে সবাইকে সাথে করে নিয়ে পালাবো। পরের দিন এমা আর নরম্যান অনাথ আশ্রমের বাউন্ডারির কাছে যায়। সেখানে নরম্যান এমাকে বলে, আমাদের এখান থেকে পালাতে হলে আগে আমাদের চারদিকটা ভালোভাবে দেখতে হবে এবং সে অনুযায়ী একটি ভালো প্ল্যান তৈরি করতে হবে। আর যখন আমাদের প্ল্যানিং করা শেষ হয়ে যাবে সে সময় আমরা বাচ্চাদেরকে এই ব্যাপারটি জানিয়ে দিব। এরপর তারা দুজন সেই আশ্রমের চারদিকটা দেখার জন্য এবং আশ্রমটির অবস্থান ভালোভাবে বোঝার জন্য তারা আজ প্রথমবার বাউন্ডারির বাহিরে যায়। বাউন্ডারির বাহিরে গেলে তারা দেখতে পায় আরও একটি বিশাল দৈত্যাকার বাউন্ডারি। কোনো কিছুর সাহায্য ছাড়া এই দৈত্যাকার বাউন্ডারিটি পার করা তাদের জন্য অসম্ভব। তাই তারা বুঝতে পারে এই দৈত্যাকার বাউন্ডারিটির উপরে উঠতে হলে তাদেরকে আবার ফিরে গিয়ে একটি বড় রশি নিয়ে আসতে হবে। অন্যদিকে সব বাচ্চারা মাঠে খেলা বন্ধ করে দেয়, কারণ তাদের মধ্যে থাকা একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইসাবেলা সেখানে আসে এবং তার হাতে থাকা ঘড়ির মতো কিছু একটি খুলে সোজা জঙ্গলের দিকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে ইসাবেলা সেই হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে কোলে করে মাঠে নিয়ে আসে। এটা দেখে এমা আর নরম্যান বুঝে যায় ইসাবেলা সব বাচ্চাদের কানে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যেটার সাহায্যে সে সকল বাচ্চাদের খুঁজে বের করে ফেলে। এর পরের দিন এমা আর নরম্যান জঙ্গলে যায়, আর তারা সেখানে কিছু পরিমাণ রশি গাছের মধ্যে লুকিয়ে রাখে। এরই মধ্যে তাদের বন্ধু রে সেখানে চলে আসে আর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। তাই নরম্যান রের কাছে সবকিছু খুলে বলে। রে তাদের কথা বিশ্বাস করে নেয়, আর তাই সেও তাদেরকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর তারা তিনজন রিসার্চ করার জন্য লাইব্রেরিতে যায়। সেখানে তারা সবগুলো বইয়ের মধ্যে পেঁচার ছবির চারপাশে কিছু কোড লেখা দেখতে পায়। যখন তারা সেই কোডগুলো একত্র করে মেলায় তখন তারা জানতে পারে মিনার্ভা নামের একজন ব্যক্তি এই অনাথ আশ্রমের ব্যাপারে সকল কিছুই জানে, আর সেই ব্যক্তিটি এই বইয়ের মাধ্যমে সাংকেতিক কোডগুলো দিয়ে এখানে থাকা বাচ্চাদের জানাতে চেয়েছে এখান থেকে সকল বাচ্চাদের পালিয়ে যাওয়া উচিত। আর ওইদিকে ইসাবেলা তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্রোনের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ক্রোন এখানে আসায় তাদের পালানোর প্ল্যানটি আরও অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ এখন এই আশ্রমে বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য দুজন গার্ড হয়ে গেল, আর এখন তাদের দুজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া তাদের জন্য আরও বেশি কঠিন হয়ে গেল। এদিকে ইসাবেলা তার নতুন অ্যাসিস্ট্যান্ট ক্রোনকে এমা, নরম্যান আর রের বায়োডাটা দেখিয়ে তাকে বলে, আমার মনে হয় এই তিনজন বাচ্চা অনাথ আশ্রমের ব্যাপারে সকল কিছু জেনে গিয়েছে, আর তাই তোমাকে এই তিনজনের উপর কড়া নজর রাখতে হবে। এর পরের দিন তারা তিনজন সব বাচ্চাদের একটি স্পেশাল খেলা শেখায়। তারা এই স্পেশাল খেলায় বাকি বাচ্চাদের এটাই শেখাচ্ছিল যে যদি কখনো তাদের এখান থেকে পালানোর প্রয়োজন হয় তাহলে তারা এখান থেকে লুকিয়ে পালাতে পারবে। কিন্তু তখন সেখানে ক্রোন এসে তাদের কথা শুনে ফেলে, আর তাদের খেলার মধ্যে সেও ঢুকে পড়ে। এরপর সব বাচ্চারা সেই স্পেশাল খেলাটি শুরু করে, আর ক্রোন তাদের এক এক করে সবাইকে ধরে ফেলে, কিন্তু নরম্যানকে সে খুঁজেই পায় না। সেদিনই তিনজন একসাথে হয়ে নরম্যান তাদেরকে বলে, আমার মনে হয় বাচ্চাদের মধ্যে কেউ একজন রয়েছে যে আমাদের মধ্যে হওয়া সকল গোপন কথা ইসাবেলার কাছে পৌঁছে দিচ্ছে। নরম্যানের মনে হচ্ছিল এই কাজটি তাদের মতোই বড় কেউ করছে। এজন্যই নরম্যান তার সমবয়সী ডন আর গিল্ডাকে তাদের এই সত্যিটা বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ডনকে এই বিষয়টি জানালে সে প্রথমে তাদের কথা বিশ্বাস করে না, তাই সে নিরাশ হয়ে রেকে মারতে শুরু করে। তখন এমা তাদের বলে, আমরা যা কিছু বলছি সবকিছু সত্যি বলেছি, আর তোমাকে আমাদের এই কথা বিশ্বাস করতেই হবে। এমার কথা শুনে গিল্ডা বিশ্বাস করে নেয়, কারণ সে জানে এমা ইসাবেলাকে অনেক ভালোবাসে, তাই সে কখনো তার ব্যাপারে মিথ্যা কথা বলবে না। এরপর নরম্যান ডন আর গিল্ডার কাছে সে রশিটি লুকিয়ে রাখার ব্যাপারটি বলে। সেদিন রাতে আমরা একজন অপরিচিত বাচ্চাকে দেখতে পাই, যে কিনা ইসাবেলার গুপ্তচর ছিল। বাচ্চাটি ইসাবেলাকে দরজার নিচ দিয়ে একটি নোট দেয়, যেখানে সেই রশির ব্যাপারটি লেখা ছিল, আর সেই নোটে এটাও লেখা ছিল নরম্যান একজন খারাপ মানুষ। এর পরের দিন সকালে এমা, নরম্যান আর রে দেখতে পায় যে
তাদের লুকিয়ে রাখা রশিটি ইসাবেলা সরিয়ে ফেলেছে। এখন যেহেতু এই রশির কথা তাদের তিনজন ছাড়া ডন এবং গিল্ডাও জানত, এজন্য রে সব দোষ ডন আর গিল্ডার উপর দেয়। কিন্তু তখনই নরম্যান বলে, ডন আর গিল্ডা ইসাবেলার ডান হাত নয়, কারণ আমি তো তাদেরকে রশির আসল জায়গার কথাটি বলিনি। নরম্যান আরও বলে, আমি তো এই সকল কিছু রেকে চেক করার জন্য করেছিলাম, আর রে ছাড়া এই রশির আসল জায়গার ব্যাপারে কেউই জানত না। এর মানে আমি নিঃসন্দেহে বলতে পারি রেই হলো ইসাবেলার একমাত্র গুপ্তচর। তখন রে স্বীকার করে নেয় সে ইসাবেলার গুপ্তচর, আর তাদেরকে বলে, আমি অনেক আগে থেকেই এই অনাথ আশ্রমের সত্যিটা জেনে গিয়েছি, কিন্তু আমি বাকি বাচ্চাদের মতো মারা যেতে চাইনি, তাই আমি ইসাবেলার গুপ্তচর হয়ে কাজ করা শুরু করে দেই। আর এর বদলে ইসাবেলা আমার অ্যাডপ্ট দেওয়ার সময় বাড়িয়ে দেয়। এর সাথে সে এটাও বলে যে আমি একা এখান থেকে কখনোই বের হতে পারবো না, কিন্তু এরপরেও আমি এখান থেকে বের হওয়ার আশা ছাড়িনি। এজন্য আমি সেদিন কনির পুতুলটি লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি চাইছিলাম তোমরা যেন কনিকে তার পুতুলটি ফেরত দিতে চাও, আর সেখানে গিয়ে যেন তোমরা ইসাবেলার আসল সত্যিটা জানতে পারো। রের কাছে এ সকল কথা শোনার পর এমা এবং নরম্যান তাকে বলে, আমরা এখনো তোমাকে বিশ্বাস করি। একথা বলে তারা রেকে তাদের টিমে নিয়ে রেকে ডাবল গুপ্তচর বানিয়ে দেয় এবং ইসাবেলার উপর গেম খেলা শুরু করে। অর্থাৎ রে এখন ইসাবেলার জন্য নয়, বরং নরম্যানদের হয়ে কাজ করবে। এরপর তারা রের রুমে যায় এবং রে তার রুমের মেঝেতে বানানো একটি গোপন জায়গায় সে রশিগুলো লুকিয়ে ফেলে। সাথে সে সেখানে কিছু তেলের গ্যাস পাম্প আর তার তৈরিকৃত কিছু গ্যাজেট ডিভাইসও সেখানে রেখে দেয়। আসলে সেই ডিভাইসটি এজন্যই বানিয়েছে যাতে এটা দিয়ে সে তার শরীরে থাকা ট্র্যাকারটি ব্লক করতে পারে, যাতে ইসাবেলা তার লোকেশন চিহ্নিত করতে না পারে। এরপর রে ইসাবেলার কাছে যায় এবং তার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য তাকে মিথ্যা বলে যে বাচ্চারা তোমার খাবারে বিষ মেশানোর চেষ্টা করবে। এই তথ্যটি তাকে দেওয়ার জন্য ইসাবেলা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর রে যখন সেখান থেকে চলে যাচ্ছিল সে সময় ইসাবেলা রেকে জানিয়ে দেয়, কিছুদিন পর তোমাকে দত্তক দেওয়া হবে। এটা শুনে রে দুশ্চিন্তায় পড়ে যায়। এর পরের দিন তারা 5 জন মিলে তাদের রশিটি পরীক্ষা করার জন্য সেই দেয়ালের কাছে যায়, যেখানে ক্রোন তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। কিন্তু সে একথা ইসাবেলাকে না জানিয়ে উল্টো বাচ্চাদেরকে সাহায্য করবে বলে জানায়। সাথে সে এটাও জানায় যে আমার শরীরের মধ্যে একটা ডিভাইস লাগানো রয়েছে, আর আমি দায়িত্ব থাকাকালীন যদি কোনো বাচ্চা এখান থেকে পালিয়ে যায় তাহলে আমাকে এই ডিভাইসের মাধ্যমে কারেন্ট শট দিয়ে মেরে ফেলা হবে। কিন্তু এরপরেও সে তাদের সাহায্য করবে বলে কথা দেয়। এখানে বাচ্চারা জানতে পারে ক্রোনো এই অনাথ আশ্রমে বড় হয়েছে, আর সে এখন ইসাবেলাকে সরিয়ে তার জায়গায় নিজেকে দেখতে চায়, আর এজন্য সে এখন বাচ্চাদের সাহায্য করতে চায়। সেদিন রাতে সেই 5 জন বাচ্চা ক্রোনের রুমে যায়। সেখানে ক্রোন তাদেরকে একটি গল্প বলে। সে বলে 1000 বছর পূর্বে মানুষ আর রাক্ষসদের মধ্যে লড়াই শুরু হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষের প্রাণ হারিয়েছিল। এজন্য মানুষ আর রাক্ষসেরা মিলে দ্য প্রমিস নামের একটি চুক্তি করেছে, যেখানে মানুষ এবং রাক্ষসেরা তারা তাদের নিজ নিজ দুনিয়াতে থাকার জন্য রাজি হয়ে যায়। সাথে সেই রাক্ষসেরা মানুষের কাছে প্রতিশ্রুতি দেয় যে তারা আর কখনো মানুষকে বিরক্ত করবে না, কিন্তু এর বিনিময়ে তাদের খাদ্য হিসেবে কিছু মানুষের বাচ্চা তাদেরকে খেতে দিতে হবে। আর এটাই একমাত্র কারণ কিছু অনাথ আশ্রমের অনাথ মানব সন্তানদের রাক্ষসদের জন্য রাখা হয়েছে এবং তাদেরকে ভালোভাবে পড়াশোনা করিয়ে লালন পালন করা হচ্ছে, কারণ বুদ্ধিমান বাচ্চাদের মস্তিষ্ক খাওয়ার কারণে রাক্ষসেরাও বুদ্ধিমান হয়ে ওঠে, যার ফলে রাক্ষসেরা আর মানুষের উপর আক্রমণ করে না। এসবের মধ্যে বাচ্চারা ক্রোনের কাছে ট্র্যাকারের ব্যাপারে জানতে পারে। তখন ক্রোন বলে সব বাচ্চাদের কানের মধ্যে ট্র্যাকার লাগানো রয়েছে, যেন ইসাবেলা চাইলে সব বাচ্চাদের লোকেশন দেখতে পায়। আর এখন যখন রে ইসাবেলা সে ট্র্যাকার ব্লক করার ডিভাইস বানিয়ে ফেলেছে, এজন্য বাচ্চারা এটা নিয়ে কোনো চিন্তা করে না। বাচ্চারা কোনো চিন্তা না করায় ক্রোন বুঝে যায় বাচ্চারা ট্র্যাকার ব্লক করার বুদ্ধি পেয়ে গিয়েছে। তাই ক্রোন মনে মনে সে ট্র্যাকার ব্লক করার ডিভাইসটি খুঁজে বের করার কথা ভাবে। পরের দিন যখন সব বাচ্চারা খেলার জন্য বাহিরে যায়, সেই সুযোগে ক্রোন সেই ডিভাইসটি খুঁজে বের করার জন্য বাচ্চাদের বেডরুমে যায়। সেখানে গিল্ডা জানালা দিয়ে তাকে দেখে ফেলে। গিল্ডা দেখতে পায় ক্রোন তাড়াহুড়ো করে বাচ্চাদের রুমে কিছু একটা খুঁজছে। তাই গিল্ডা তাড়াতাড়ি করে তার 5 বন্ধুদের নিয়ে রের রুমে ফিরে আসে এবং মেঝের নিচ থেকে সে ব্লকারটি বের করে নিয়ে বাইরে গিয়ে লুকিয়ে রাখে। এরপর ক্রোন যখন রে এর রুমে এসে সেই রুমটি চেক করছিল, এই সুযোগে বাচ্চারা সেই রুমে যায়
যেটা কিনা ক্রোন প্রথমেই চেক করেছে। তারা সেই রুমে গিয়ে একটি পিঙ্ক কালার পুতুলের মধ্যে ট্র্যাকার ব্লকারটি লুকিয়ে রাখে, যে পুতুলটি কিনা ক্রোন প্রথমেই চেক করে ফেলেছে। এরপর তারা বাহিরে চলে যায়। এদিকে ক্রোন রের রুমে সেই সিক্রেট জায়গাটি খুঁজে পায়, কিন্তু সেই জায়গাটি ছিল পুরোপুরি খালি। এটা দেখতে পেয়ে ক্রোনের সন্দেহ হয়, তাই সে আবারও আগের রুমে ফিরে যায় তল্লাশি নেওয়ার জন্য। তখন একটি ছোট বাচ্চা এসে তাদের এই বিষয়টি জানায়, তাই তারা দৌড়ে সেই রুমে চলে যায় এবং দেখতে পায় ক্রোন সেই গোলাপি কালারের পুতুলটি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর সে বাচ্চাদের বলে, এটার ভেতরে কিছু একটা ঢুকেছে, কেমন একটা শব্দ করছে, আমি কি এটা খুলবো? ক্রোন পুতুলটি খুলে ভেতরে হাত দিতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ইসাবেলা চলে আসে। আর তখনই সেই বাচ্চাটি ক্রোনের হাত থেকে পুতুলটি নিয়ে নেয়। ইসাবেলা ক্রোনের হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে তাকে বলে, তোমাকে অন্য একটি অনাথ আশ্রমে মাপোস্ট দেওয়া হয়েছে, এজন্য তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। এটা বলে ইসাবেলা সেখান থেকে চলে যায়। এই কথা শুনে ক্রোনের এই ব্যাপারটি মোটেও ঠিক মনে হচ্ছিল না, তাই সে যাওয়ার আগে 5 জন বাচ্চার জন্য একটি স্পেশাল কলম রেখে যায়। যখন ক্রোন মেন গেটে পৌঁছে যায়, তখন সেখানে তার সাথে অনাথ আশ্রমের সুপারভাইজারের সাথে দেখা হয়, যাকে অনাথ আশ্রমের সবাই দাদি বলে ডাকত। এখানে ক্রোন দাদিকে অনাথ আশ্রমের মধ্যে ঘটে যাওয়া সকল কিছু বিষয় জানায়। তার কথার উত্তরে দাদি বলে, ইসাবেলা তার কাজ খুব ভালোভাবে পালন করছে এবং সে কখনোই বাচ্চাদেরকে এখান থেকে পালাতে দিবে না। তখনই সেখানে একটি রাক্ষস চলে আসে, আর দাদি সেই রাক্ষসের দ্বারা ক্রোনকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই এমা আর নরম্যান সে দৈত্যাকার দেয়ালে ওঠার জন্য রশি নিয়ে সেই দেয়ালের কাছে এসেছে। আর এদিকে রে ইসাবেলার মনোযোগ সরানোর জন্য তাকে নানান কথা দিয়ে ভুলিয়ে রাখে। কিন্তু ইসাবেলার তো তাদের উপর প্রথম থেকেই সন্দেহ ছিল, তাই ইসাবেলা রের কোনো কথায় কান না দিয়ে সুযোগ বুঝে রেকে একটি রুমে বন্দি করে রেখে এমা এবং নরম্যানকে খোঁজার উদ্দেশ্যে সেই দেয়ালের দিকে যায়। তখন ডন রেকে রুমের বাহিরে বের করে আনে। এদিকে ইসাবেলা এমা আর নরম্যানকে দেয়ালের সামনে ধরে ফেলে। সেখানে ইসাবেলা তাদের বলে, আমি তোমাদেরকে সকল কিছু দিয়েছি যেগুলো তোমাদের প্রয়োজন ছিল, এর পরেও তোমরা অনাথ আশ্রমের নিয়ম ভঙ্গ করার চেষ্টা করেছ। তখন এমা ইসাবেলাকে আটকে রাখে, যেন এই সুযোগে নরম্যান সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু ইসাবেলা খুব সহজেই এমাকে নিচে ফেলে দেয় এবং তার একটি পা ভেঙে যায়। এটা দেখে নরম্যান দাঁড়িয়ে পড়ে, কারণ সে এমাকে এই অবস্থায় ফেলে একা এখান থেকে যাবে না। তখন ইসাবেলা নরম্যানকে বলে, এর পরের অ্যাডপ্ট তোমাকে দিয়ে করা হবে, আর তাই এই অনাথ আশ্রমে আজই তোমার শেষ দিন হতে চলেছে। সে রাতে তারা 4 জন মিলে নরম্যানকে সাহায্য করার জন্য আবারও একসাথে হয়। সেখানে নরম্যান তাদেরকে বলে, যদি আমাকে অন্যদের জীবন বাঁচাতে নিজের জীবনও দিতে হয়, তাহলে আমি হাসি মুখে নিজের জীবন দিতে প্রস্তুত। এরপর নরম্যান তার জিনিসপত্র গুছানো শুরু করে, যেখানে সে ক্রোনের রেখে যাওয়া সেই কলমটি পায়, যেটা ক্রোন তাদের সাহায্য করার জন্য রেখে গিয়েছিল। এর পরের দিন সকালে নরম্যান দেয়ালের অপর প্রান্তের তথ্য সংগ্রহ করার জন্য সে রশির মাধ্যমে ওই দেয়ালের উপরে উঠে পড়ে। তখন সে বুঝতে পারে দেয়ালের পিছনে বিশাল বড় গর্ত রয়েছে, যার কারণে সে এত সহজেই দেয়াল পার করতে পারবে না। তাই নরম্যান আবার অনাথ আশ্রমে তার রুমে চলে আসে, আর সে তার বন্ধুদের সাহায্য করার জন্য একটি কাগজের মধ্যে অনাথ আশ্রমের চারদিকের দেয়ালগুলো ড্রয়িং করে সেটি দেখিয়ে বলে, এখান থেকে বের হলে তোমাদেরকে একটি ব্রিজ খুঁজে বের করতে হবে। আজ সন্ধ্যায় নরম্যানকে অনাথ আশ্রম ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। তাই সে সব বাচ্চাদেরকে বিদায় জানায়। তখন এমা তাকে জড়িয়ে ধরে খুব কান্না করতে লাগে, কারণ সে জানত নরম্যান বাহিরে গেলেই সে রাক্ষসগুলো তাকে খেয়ে ফেলবে। এরপর ইসাবেলা নরম্যানকে মেন গেট পর্যন্ত নিয়ে যায়, যেখানে নরম্যানের দেখা হয় পিটার নামের একজন ব্যক্তির সাথে। এখানে পিটার নরম্যানকে বুঝায় যে সে দৈত্যদেরকে খাদ্য সরবরাহ করার প্রধান লিডার, এবং সে নরম্যানকে সবকিছু ডিটেলসে বলা শুরু করে। তখন নরম্যান বলে, তোমার আমাকে এসব কিছু বুঝাতে হবে না, কারণ আমি এখানে আমার নিজের ইচ্ছাতে এসেছি। এরই মধ্যে সেখানে একটা দৈত্য চলে আসে আর নরম্যানকে মেরে ফেলে। এদিকে আমা ভীষণ উদাস ছিল, কারণ সে তার ভাঙা পায়ের জন্য কিছুই করতে পারছিল না। তখন ইসাবেলা তার রুমে এসে তাকে বলে, আমি চাই তুমি এই অনাথ আশ্রমের পরবর্তী মা হও। এটা শুনে এমা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রেকে দেখতে পাই সে একটি গাছে উদাস হয়ে বসে আছে, কারণ সে এখন একদমই একলা হয়ে গিয়েছে, যার কারণে তার এখান থেকে বের হওয়ার সকল আশা একদমই শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে ইসাবেলা সেখানে আসে
আর রেকে বলে অ্যাডপশনের পরবর্তী নাম্বার তোমারই হবে। এটা বলে ইসাবেলা চলে যায়। সেদিন রাতেই এমা রের কাছে আসে আর তাকে বলে আমার কাছে একটি প্ল্যান রয়েছে। কিন্তু রের কাছে তো আগে থেকে একটি প্ল্যান রয়েছিল, আর তাই সে তার প্ল্যান অনুযায়ী তার নিজের শরীরে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। যখন রের শরীরে লাগা আগুন রুমের চারদিকে দাউ দাউ করে জ্বলতে থাকে, তখন এমা বসে কান্না করতে থাকে। এমার কান্নার আওয়াজ শুনে ইসাবেলা সেখানে চলে আসে। তখন এমা তাকে কান্না করতে করতে বলে, রে তোমার লোকেশন ট্র্যাকারটির সাথে নিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে সুসাইড করেছে। এটা শুনে ইসাবেলা তাড়াতাড়ি করে আগুন নেভানোর চেষ্টা করছিল। আসলে তার লোকেশন ট্র্যাকারটি খুব বেশি প্রয়োজন ছিল, কারণ এটার মধ্যেই সে সব বাচ্চাদের লোকেশন দেখতে পেত। এখানে ইসাবেলা যখনই পিছনে ফিরে তাকায়, তখন সে দেখতে পায় এমা সেখান থেকে চলে গিয়েছে। আসলে এই সকল কিছুই তাদের প্ল্যান মোতাবেক হচ্ছিল। এরই মধ্যে এমা সকল বাচ্চাদেরকে সাথে নিয়ে জঙ্গলের দিকে পালাচ্ছিল। সেখানে আমরা রেকেও এমার সাথে দেখতে পাই। আর এখানে আমাদেরকে নরম্যানের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নরম্যান চলে যাওয়ার পর এমা নরম্যানের লেখা একটি চিঠি পায়, যার মধ্যে নরম্যান এখান থেকে পালানোর কিছু ট্রিক্স বা বুদ্ধি লিখে রেখেছিল। আর সে সেই বিশেষ কলমটিও চিঠির সাথে রেখে গিয়েছিল। এরপর এমা সেই চিঠিটি ডন আর গিল্ডাকে দিয়ে দেয়, যাতে তারা বাচ্চাদের সাথে মিশে এই প্ল্যান মোতাবেক কাজ করতে থাকে। অন্যদিকে ইসাবেলা যেন এমার উপর সন্দেহ না করে, তাই সে ইসাবেলার সামনে উদাস হওয়ার নাটক করে আসছিল। এই প্ল্যানের ব্যাপারে এমা রেকে কিছুই জানায় না, কারণ ইসাবেলা সব সময় রের উপর কড়া নজর রাখত। এখানে আমরা জানতে পারি রে যখন নিজের শরীরে আগুন লাগাতে যাচ্ছিল, তখন এমা রের কান থেকে ট্র্যাকারটি ছুরি দিয়ে বের করে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপর ইসাবেলাকে রের মৃত্যু সম্পর্কে মিথ্যা বলে তাকে ধোঁকা দিয়ে দেয় এবং এমা সেখানকার সকল বাচ্চাদের কানে থাকা চিপগুলো কেটে বের করে ফেলে। কিন্তু এমা সবচাইতে ছোট বাচ্চাদেরকে তাদের সাথে নিয়ে যেতে পারে না, তাই এমা তাদেরকে কথা দেয় যে তারা তাদেরকে নেয়ার জন্য আবার ফিরে আসবে। এরপর কাহিনী আবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই সব বাচ্চারা একজন একজন করে সেই দেয়ালের উপর উঠে পড়ে এবং তাদের রশিটি দেয়ালের অপর প্রান্তে ছুঁড়ে মারে। এরপর তারা সবাই দেয়ালের অপর প্রান্তে যাওয়ার জন্য একটি হ্যাঙ্কারের ব্যবহার করে। এখানে এমা ছাড়া বাকি সবাই অপর প্রান্তে পৌঁছে যায়। আর তখনই সেখানে ইসাবেলা চলে আসে আর এমাকে বলে যে আমিও তোমাদের মতো নিষ্পাপ ছিলাম, আর আমারও একজন বয়ফ্রেন্ড ছিল। এরপর একদিন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, এজন্য আমি তখন এই জায়গা থেকে পালানোর চেষ্টাও করি। কিন্তু যখন আমি এই দেয়ালের উপর এসে দাঁড়াই, তখন আমি বুঝতে পারি আমি কখনোই এখান থেকে পালাতে পারবো না। এরপর সে আরও জানায় যে যখন তার বাচ্চার জন্ম হয়, তার কিছুদিন পরে তার বাচ্চাটি তার কাছ থেকে হারিয়ে যায়। আর তাই সেদিন থেকেই আমি এই অনাথ আশ্রমের একজন ভালো মা হওয়ার পাশাপাশি বাচ্চাদের ভালো একটা জীবন দেওয়ার সিদ্ধান্ত নেই। সে এটাও জানায় যখন বাচ্চাদেরকে রাক্ষসদের হাতে তুলে দেওয়া হতো, তখন সে সবচেয়ে বেশি দুঃখ পেত। কিন্তু সে জানায় সে এই সকল কিছুই বাকি মানুষদের বাঁচানোর জন্যই করেছিল। এখানে ইসাবেলা এমাকে বলে তুমি আমার খুব পছন্দের একজন মানুষ। কিন্তু তারপরেও ইসাবেলা তাকে ভয় দেখিয়ে বলে তুমি যদি এখান থেকে পালানোর চেষ্টা করো, তাহলে আমি রশি কেটে দিয়ে তোমাকে এখান থেকে নিচে ফেলে দিব। এতে এমা বলে মা, তোমার উপর আমার পুরো বিশ্বাস রয়েছে, তুমি এরকম কাজ কখনোই করবে না। এরপর এমা যখন রশি ধরে অপর প্রান্তে যাচ্ছিল, এটা দেখে ইসাবেলা তার ছুরি বের করে রশিটি কাটতে যায়। কিন্তু ইসাবেলা সেই রশিটি কাটে না। ইসাবেলা গর্ভে সেই দেয়ালের উপরে দাঁড়িয়ে থেকে সব বাচ্চাদেরকে স্বাধীন হয়ে মুক্তভাবে দৌড়াতে দেখতে থাকে। আর তখনই তার মনে পড়ে যায় রে মাঠের মধ্যে বসে যে গানটা গাইছিল, সেই গানটার কথা। ইসাবেলা সেই গানটি তার প্রেগনেন্সির সময় গুনগুন করে গাইত, যার ফলে ইসাবেলার অনুভব হয় যে রে তার একমাত্র সন্তান ছিল, যে কিনা ছোটবেলাতেই হারিয়ে গিয়েছিল। এখানে সব বাচ্চারা জঙ্গলের মধ্যে তাদের রাস্তা খুঁজতে থাকে। তখন এমা বাচ্চাদের সেই কলমটি দেখায়, যেটা খোলার পর তার মধ্যে থেকে একটি পেঁচা বেরিয়ে আসে। সে পেঁচাটা সব বাচ্চাদেরকে পথ দেখিয়ে শহরের দিকে নিয়ে যায়। এদিকে ইসাবেলা পিটার আর দাদির সাথে দেখা করার জন্য যায় এবং সব বাচ্চাদের পালিয়ে যাওয়ার পিছনে নিজেকে অপরাধী বলে দাবি করে। এজন্য পিটার তাকে শাস্তি হিসেবে একটি রাক্ষসের হাতে তুলে দেয়। আর এরই সাথেই হরর মিস্ট্রি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি এখানে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।